আজান হাঁকছে আর এখনই এখানে পরে পরে ঘুম দিচ্ছিস? ঘুম কানে একটু ঢুলুনি দিচ্ছিলাম তো, ভোর রাত পর্যন্ত দু চোখের পাতা এক করতি দেয়ালে সাহেব। কি হলো আবার? মদ গিলি আবার শুরু করিছে? আর শুরু, ওই শুরুটাই আছে, শেষ হবার নাম নেই। এই হাসে, এই বকবক করে, এই কাঁদে, তারপর শুরু হলো সাহেবী নাচ। বাস, আর এই বোতল সাপ ধরে নিয়ে গিয়ে ঘরে শোয়াবি তো? সারা রাতি হিমের মধ্যে বুনো মসির মতো উদম গো। এই কাশেম আলীর বাপের সাথ দিয়ে হবে না ওরে ধরে নিয়ে যাতে। এমন থাপ্পড় কষালে সাবালিতে যায় আর কি, দুগ্গ ঠাউরের মহিষাসুরের রোগ সারার গতরে। তো সেই রোগ সামাল দিদি আধ বোতল নিজেই সাবার করে এখানে সেদরে ঘুম মারলি রাতভর? না 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 না, এই চোখ চোখ শুয়ে করছি একটি ফোঁটা। মিছে কথা বললি জিভ খচি যাবে কাছে। তুই যে বললি সাহেব আড়াই বোতল সাপ করে ফেলেছেন, এদিকে তো দেখছি তিনটে বোতল সাপ হয়ে গড়াচ্ছে। মুসলমানের বাচ্চা হয়ে দুটো কথা কইছিস। সুযোগ পেলি সাহেবের মদ, সাহেবের জন্য তোর রাধা কুকুরের মাংস হাত সাফাই করিস, টের পাইনি ভাবিস? টের যখন পাইছো কাউরে বলো না নে ফটিকদা। আর এই মাল খাওয়ার কথাটা কারুর কানি যেন না যায়, নইলে বললাম ওই নামের চাল ফুটোয় থবে আনে। কানে যাবার দরকার নেই, নাকে নাকে চাল হয়ে যাবে। নাকে নাকে চাল হয়ে যাবে মানে? মানে যেদিকে যাবে বাতাসে মমা করি ওই গন্ধ সবার নাকে যাবে। একেবারে গন্ধ গকুলাম। দেখ লক্ষ্মী, তোর এই টটটরানি বড্ড বাড়িছে। একদিন এমন রং ঘাপান ঘাপায় থব তখন টের পাবি আনে। কি এত বড় মুখ নয়, এত বড় কথা, মুখে নুড়ো গেলে দেবো না কাসিম শালা। কাসিম না, কাশেম কাশেম। কাসেম কাসেম না কাউটা কাসিম। সাধারণ মার খেয়ে যখন ওই খোলের মধ্যে রেখে কাঁপিস, এ মাদানি তখন তো থাকে কোথায়? অনামুখ মিংসা। আচ্ছা চাচ্ছি তো সাত সকালে পাড়া জাকাস নিয়ে। শালা গলা নয় তো যেন ভাঙা কাঁসা। যাই নদীতে একটা ডুব মাইরে আসি, নইলে মাথারে জমজানানি গুজবে না রে। কেন তোমার নষ্টামি ঘুচাবো? তবে আমার নাম লক্ষ্মীমণি, এই জানবি। হ্যাঁ সে চাচ্ছি তো তা তোমরা দুই জগাই মাদাই সাত সকালে ইউটুলি দাঁড়িয়ে খেদিন নাচ শুরু করলে দোষ নেই। যে তো দোষ এই নন্দ ঘোষ। চাচ্ছিস কেন? দেখছিস না সাহেব ঘুমোচ্ছে। কত যেন সাহেবের খেয়াল রাখে। রাতে যে মানুষটা এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে, একটু ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসতে পারেনি? রাতের বেলা সাহেবের কাছে যাওয়া নিষেধ আছে। তার মানে? মানে আবার কি? ভীম সাহেব সেই সময় খবর থেকে উঠে আসে, সাহেবের সাথে কথা বলে। এক মাস এসেই তুই সব জেনে যাবি। আর কেউ কাছে গেলে ভীম সাহেব আর আছেন না, সত্য সব মাতালের কারবার। মায়েরি পাগল হয়ে যাবো রে আমি লক্ষ্মী। বুঝেছি। কি বুঝেছিস? প্রেম ভালোবাসা হলে এমন হয়। যা, কি সব আজে বাজে কথা বলিস না সাই, কিছু বুঝি। ছাড়ো, ও তোমার মাথায় ঢুকবে না। বলে হ্যাঁ গো, তুমি তো মেম সাহেবকে দেখিছো না? দেখেছি মানে? আমার তো মেম সাহেবই নিয়ে ছিল রে এখানে। বাপটারে তো চোখে দেখিনি। আর শালা মা মইতেই শালারা আপন জনেরা দিল, তাই না? এই গঞ্জের হাটে খাবার চাইতাম এই রোড থেকে, ছোট ছিলাম তো। মেম সাহেবের চোখে পড়লো জানিস, নিয়ে এলো এখানে, লেখাপড়া শেখালো। মেম সাহেব বুঝি খুব সুন্দর দেখতেছিল? লক্ষ্মী ঠাকুরের মতো। লক্ষ্মী ঠাকুর? সাহেবের জন্য খুব কষ্ট হয় জানো, আগলে রাখার কেউ নেই। তাই মানুষটা জানি কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে গো। কেউ নেই আবার কি, আমি আছি, কাশেম আছে। আহা, তোমাদের কি আগলে তার নেই ঠিক, তোমরা নাকি আবার সাহেব রে। এই বাজে বকিস না। মেম সাহেবরে মরার আগে আমি কথা দিয়েছিলাম আমি সাহেবের সামনে রাখবো, কিন্তু আমার কথা শুনলি তবে তো। সকালে ঘুম থেকে উঠি মদ চাইবে, না দিলে এসে বাড়ি মাথায় করবে। আমি যে কি করি বুঝতে পারি। সাহেব বড় একা হয়ে গেছে। দেখিস না সারাদিন ওই মেম সাহেবের কবরের সামনে বসে থাকে আর মদ গিলে যাচ্ছে, মদ গিলে যাচ্ছে, মদ গিলে যাচ্ছে, মদ গিলি মেম সাহেবের সঙ্গে কথা বলে। আচ্ছা দেখ, এই গায়ের জন্য এত কিছু করে সাহেব, তবু দেখ এই গায়ের লোকগুলোর নাম দিয়েছে পাগলা সাহেব। আর বাচ্চাগুলো এমন তেদর সাহেবের পিছনে পাগলা সাহেব বলে যাচ্ছে। তারপরেও সাহেব ওদের রোজ রোজ ডেকে ডেকে কচুরি জিলিপি খাওয়ায়।
ইচ্ছে করে কষিয়ে দিই দুগালে ঠাস ঠাস করে ওই ফটকে সাত সকালে কাকে ঠাস ঠাস করে চড়াচ্ছিস রে? উঠিছে চা নিয়ে আসি। ওই মোর বেটা, আমি এখন চা খাই? খান না, একটা দিন খান না গো। এলেন ভারী পিরিত দেখাতে। যা যা, এখন আমার খোয়ারি ভাঙেনি, বোতল নিয়ে আয়। আর সকালবেলা আমার মেজাজটা নষ্ট করিস না। ভালো কথা বলতে গেলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। মারবো পাছায় এক লাথি শোয়া। তুই আবার কে রে যে তোর কথা শুনতে হবে? ঠিকই বলেছেন, আমি আর কি এসব কথা বলা, শালা চা করবই তো নয়, দিয়ে যাচ্ছি মোর। বেটা খুব চটেছে। ওই মেয়ে, কি বাজার করলি দেখে? দেখবেন, এই দেখেন, এই পুঁই শাক পেলুম ভালো, কুমড়ো বেগুন সব মিলিয়ে বড়ি দিয়ে একখানা ঘন্ট রাধি সাহেব। আপনি তো পুঁয়ের ঘন্ট খেতে ভালোবাসেন। মেয়ের ঘন্ট রাঁধবি? বেশ রাঁধ। আমার তো রাধাই শাক। আর দেখদিন দুপুরে তো কিছু মুখেই তোলেন না, বেশিরভাগ রান্না আমারে বাড়ি। ওরে বাবা, যে কেউ একজন খেলেই তো হলো রে বাবা। ভালো কথা, তোর বাবার চোখ কেমন আছে? বলছে তো ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছে, আগে তো কিছুই দেখতে পেত না, এখন তো ওষুধপত্র গুলো ঠিক মতো খাওয়াচ্ছিস তো? হ্যাঁ। রইল মত, যত খুশি গিলুন। ওই ওই ফটকে, শোন, বস এখানে, চুপ করে বস। বসে বসে আমার সঙ্গে দু ঢোক টুকটুক করে খেয়ে নে, দেখবি মেজাজ একেবারে ঠান্ডা হয়ে গেছে। মরে গেলে আমি সব না এসব কোনোদিন। আর লক্ষ্মী, দাঁড়িয়ে থাকিস না, বেলা বেলি রান্নাটা সেরে নে। এই যে, একবার নেশা চুরি গেলে তো আর কিছু মুখেই তুলবেন না। তার আগে যদি পেটে দুটো ভাত যায়। কেন যে দিন দিন এভাবে জড়াচ্ছিস তোরা আমাকে? ওই ঘাটে জেলেদের নৌকো এলো রে, দেখি যদি ভালো মাছ পাই। ওই ওই, আমাকে একটু ওই ভালো পাকা মাগুরের ঝাল খাওয়াতে পারিস? খাবেন? তবে শালা ওই মাধবের পুকুরে যাই, খুব ভালো পাকা মাগুর আছে ওখানে। তাই যা। এই শোন, ওই মাধবের ছোট মেয়েটা কেমন আছে একবার জেনে আসবি। আচ্ছা। এই বিনা পয়সায় আনবি না, সব পয়সা মিটিয়ে দিয়ে আসবি। পয়সা? এই মেয়ের অসুখ বলে এই সেদিন কেটে কেটে টাকা নিয়ে গেল আপনার থেকে। ওর পুকুরের একটা মাছ নিলে কি আমার ক্ষতি হবে? টেনে এক থাবড়া হারামজাদা, যা বলছি তাই কর। যা। দাম সব তো ঘুরে বসেছেন এখানে। একখানা কথা বলবো সাহেব, রাগ করবেন না। আপনি আমাদের জন্য এত কিছু করেন, তাই আমরাও চাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। বলো কি বলবি তাই বল না, এত ঢং করছিস কেন? শরীরের এত অযত্ন কেন করেন? এ আবার কি তামাশা? সারাদিন অত মদ খেয়েই বা কি পান? এইটা হচ্ছে তোদের দেশের লোকদের সবচেয়ে বড় ব্যাধি। একটু কাছে আসতে দিলেই হেসেলে নাক গলাতে চাইবি। ওরে বিনা কারণে অন্যের ব্যাপারে মাথা গলানো যে একটা অসভ্যতা, এটা তোরা কোনোদিনও শিখবি না। আমাদের সঙ্গে থাকতে আপনি আপনার লোকেদের সঙ্গে গিয়ে থাকেন, আমরাও যাবো না আপনার খোঁজ নিতে। তোর তো ভারী টরে কথা রে। কষ্ট কথায় কষ্ট নেই, এদেশের লোকেদের অসভ্যতাটা দেখতে পেলেন, ভালোবাসাটা দেখতে পেলেন না? ভালো দাঁড়া দাঁড়া, আগে তোর একটা বর জোগাড় করে দি, তাকে যত খুশি ভালোবাসিস বাবা, এই বুড়োটাকে রেহাই দে। ওই আমি বিয়ে করলে আমার বাবারা কে দেখবে শুনি? আপনি না থাকলে আমার বাবাটা বোধহয় জীবনে সুখেই দেখতে পেত না। আর তোর বাবার চিকিৎসার খরচ না হয় আমি দিয়ে দিলাম, গোটা ইব্রাহিমপুরের চিকিৎসার খরচা তো দিতে পারবো না। 40 বছরের বেশি তোদের এখানে আছি, এখানকার জল হাওয়ায় কি যেন একটা আছে, ঘরে ঘরে চোখের ব্যামো। 40 পার হতে না হতেই বেশিরভাগ লোক চোখে দেখতেই পায় না। একা আমি আর কত করব বল? তবু যদি ওই চোখের হাসপাতালটা করতে পারতাম হতো, কিন্তু সেই তো চলে গেল। যে চলে গেছে তার কথা ভেবে এভাবে নিজেকে কেন শেষ করছেন সাহেব? সুখ দুঃখ এসব তো মানুষের জীবনে থাকে, তাই বলে এই আটকুড়ির বেটি হারামজাদি বদতমিজ, চুপ! বেরো! বেরো এখান থেকে! বেরো!
এরকম পাগলামি করলে তোমার কষ্ট হয়? না না, কোনো কষ্ট হয় না তোমার। তুমি একটা স্বার্থপর। তুমি ঝগড়া করবে, তাই না? যতদিন একসঙ্গে ছিলাম কখনো ঝগড়া ঝাঁটি তো করিনি, আর 5 জন স্বামী স্ত্রীর মতো। এখন খালি মনে হয় ওই ঝগড়াটুকুই বোধহয় বাকি থেকে গেল। আরো কত কি তো বাকি থেকে গেল জেনি। কিন্তু বিশ্বাস করো চার্লি, আমার বাকি থেকে যায়নি কিছু। আমি পেয়েছি সব। মিথ্যে কথা। তোমার গোটা পৃথিবী দেখার স্বপ্ন বাকি থেকে যায়নি সেই স্বপ্ন। না, এই বাংলার মাটি, জল কাদা, বাদাবন, কাশফুলে ভরা একটা গোটা পৃথিবী আমি দেখেছি চার্লি। সেটা ছিল আমার পৃথিবী, তাতে তুমি জোর করে নিজেকে মানিয়ে নিয়েছিলে। না, আগে তো এভাবে আমার তোমার করে ভাবনি চার্লি। এখন ভাবি, কারণ আমার তোমার মধ্যে এই আড়ালের পাঁচিলটা তুমি তৈরি করে দিয়েছো এইভাবে পালিয়ে গিয়ে। পালাতে তো চাইনি, আমি তোমার সঙ্গে থাকতেই চেয়েছিলাম আরো অনেকগুলো দিন। কিছুটা ছিল না তো কোনো পৃথিবী দেখার স্বপ্ন, আর সামান্য কিছু টাকা নিয়ে উঠে পড়েছিলাম জাহাজে। দেখা হলে তোমার সঙ্গে চলে এলাম। আমার নিজের জন্য একটা পৃথিবী তুমি আমায় গড়ে দিলে চার্লি। তখন ভোর হচ্ছে, তুমি দাঁড়িয়েছিলে ডেকের উপর। সূর্যের প্রথম আলো এসে পড়েছে তোমার চোখে মুখে। তোমার ওই অবাধ্য সোনালি চুলগুলোকে তুমি কিছুতেই সামলাতে পারছিলে না। আর মনে আছে, হঠাৎ দেখে আমার বুকের মধ্যে ছলাৎ করে উঠল, কানের কাছে কে যেন বলে উঠল, "It was the face that launched 1,000 ships." লন্ডনে একটা থিয়েটারে দেখেছিলাম একটা কি যেন নাটক। ডক্টর ফস্টার্স, ক্রিস্টোফার মার্লো। তারপর থেকে যতবার তোমায় দেখি মনে হয় এই সেই মুখ যার জন্য এজিয়ান সাগরের জল তুল পার হয়েছিল ওই ট্রয়ের উপকূলে। It is the face that launched 1,000 ships. দেশের কথা মনে আছে? ইয়র্কশায়ারে জন্মেছিলাম। মাত্র 17 বছর বয়সে আমি চলে আসি ইন্ডিয়ায়, এই বাংলাদেশে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লার্ক। ভারী মজা লেগেছিল জানো। ছোটবেলা থেকে জানতাম আমরা খুব গরিব। স্কুল থেকে ফিরে এসে খিদে চেপে ওই রুটির দোকানের সামনে দাঁড়িয়ে জুল জুল করে তাকিয়ে থাকতাম যদি রুটিওয়ালা একটা রুটি। তখনও জানতাম না পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে আমার চেয়ে আরো অনেক গরিব মানুষ আছে। সেখানে এসে তাদের সঙ্গে কিভাবে নিজেকে যেন এক করে ফেললাম। এখানে চারপাশে তাকালেই দেখি ওই রুটির দোকানে জুল জুল করে তাকিয়ে থাকা চার্লস হ্যামিল্টনদের দল, শয়ে শয়ে হাজারে হাজারে হ্যামিল্টনদের ঝাঁক। তুমি তো ইয়র্কশায়ার ফিরে যেতে পারো চার্লি। কি লাভ, সেখানে তো আমার আর কেউ ছিল না, কেউ নাই। তবু আমি দুবার গিয়েছিলাম এখানে আসার পর। শেষবার ফেরবার সময় দেখা হলো তোমার সঙ্গে। জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছে, তুমি বললে পৃথিবী দেখতে। আমি নাচছিলাম, তুমি কেন আমার সঙ্গে নাচবার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিলে? আমি হাত বাড়াইনি, তুমি হাত বাড়িয়েছিলে। আমি হাতটা ধরেছিলাম শুধু। না, আমার স্পষ্ট মনে আছে তুমি প্রথমে হাতটা বাড়িয়েছিলে। না, চার পেট খাওয়ার পর তোমার কিছু মনে থাকে? না, এখন থাকে না, তখন থাকতো। তখন আমার বয়স কম ছিল। আমার স্পষ্ট মনে আছে সারা রাত তুমি নেচেছিলে আমার সঙ্গে। মোটেই না, পরদিন সকালে আমার ঘুম ভেঙেছিল তোমার কেবিনে।
সারা রাত যদি তোমার সঙ্গে নাচি তাহলে তোমার কেবিনে গেলাম কি করে? ওহো, ভোরের দিকে তুমি ক্লান্ত হয়ে আমার কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়েছিলে। আবার বানিয়ে বানিয়ে কথা বলছো। আমার নেশা হয়ে গেছিল, মাথা ঘুরছিল, তুমি আমার পাজা গোলা করে তুলে নিয়ে গেছিলে তোমার কেবিনে। হতে পারে আমারও নেশা হয়েছিল, মনে নেই কিছু। একটু আগেই বললে তখন তোমার বয়স কম ছিল, নেশা করে কিচ্ছু বলতে না। হতে পারে, কিন্তু জোর করে তো নিয়ে যায়নি, জোর করে তো নিয়ে যায়নি। তুমি আমার গলাটা জোর করে আঁকড়ে ধরেছিলে, ছাড়ছিলে না কিছুতেই। কিরকম? এইরকম আমার শরীরে নাবিকের রক্ত তখন তুফান উঠেছে, সেই রক্তে যেমন তুফান উঠে মাছ সমুদ্রে, সেই তুফানের মধ্যে যেমন করে একটু একটু করে হারিয়ে যায় একটা জাহাজ, তেমনি করে তোমার মধ্যে আমি একটু একটু করে হারিয়ে গিয়েছিলাম। একটা মাস কেটে গেছিল স্বপ্নের মতো, চারিদিকে অন্তহীন সমুদ্র, তারই মাঝে দুটো মানুষ চিনছিলাম, দুটো মানুষকে একটু একটু করে। তোমার জীবনের গল্প তুমি আমায় শোনাতে, তোমাদের বাড়ির দরজার সামনে ওক গাছের উপর এসে বসা সেই হলুদ আর বেগুনি রঙের পাখিটার কথা শোনাতে। ওই পাখিটার মতো উড়তে চাইতাম যে আমি, স্বপ্ন দেখতাম এই আকাশ, এই পৃথিবীর বিশালতাকে ছুঁয়ে দেখবার। সেই বিশালতাকে ছোঁয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে সারাটা জীবন আমার সঙ্গে কাটিয়ে দিলে এই বাধা বলে। কে বলেছে আমি বিশালতাকে ছুঁইনি? তোমার মতন একজন বিশাল মানুষকে তো নিজের সবটা দিয়ে ছুঁয়েছি আমি। আমি একটু একটু করে অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো বলে, কিন্তু তুমি গেলে না। তুমি গেলে না ওই গড়াই নদীর ধারে ওই জমিটা তুমি আমায় জোর করে কেনালে। ভাগ্যিস কিনিয়েছিলাম, ওই জমির দাম দিনে দিনে বাড়ছে। ওখানে যে বাজারটা বসিয়েছিলাম সেটা এখন কত বড় হয়ে গেছে। শুরু হয়েছিল মাত্র দুটো দোকান ঘর। তোমাকে নিয়ে ভেসে যেতে চেয়েছিলামই তো আমি, কিন্তু তুমি এলে না। সংসার করলে তার নিজের মতো করে কিছু ধর্ম থাকে। উৎস থেকে নদী যখন পাড়ি দেয় সেটাকে খরস্রোতা, মোহনার কাছে এসে সে শান্ত হয়। পলি পড়ে তার শরীরে, সেই পলি মাটিতে ফসল ফলে, গড়ে ওঠে বসতি। বড় সুন্দর করে কথা বলো তুমি। আজ আমি বুঝলাম আমি তোমাকে বড্ড ভালোবাসি। মাই গড, এতদিন তুমি বুঝতেই পারোনি? না, তোমার মতো লেখাপড়া করিনি তো আমি, তাই অমন করে গুছিয়ে কথা বলতে পারি না। বারবার প্রেমে পড়ি তোমার, বারবার, আর প্রত্যেকবার নতুন করে আবিষ্কার করি তোমার। না খেলে তোমাকে যে দেখতে পাই না। কেন নিজের উপরে এইরকম অত্যাচার করো? কেন তুমি এভাবে না বলে আগে পালিয়ে গেলে? কেন এভাবে যদি চলেই যাবে তাহলে এসেছিলে কেন জেনে? কেন কথা দিয়েছিলে সারা জীবন একসঙ্গে থাকবার? কেন কথা দিয়েছিলে সারা জীবন সব সুখ দুঃখ ভাগ করে নেবার? কেন জেনে? ছেলে মানুষই করো না। কেন জেনে? আমার কষ্ট হয়। কেন জেনে? তোমার চোখে জল সহ্য করতে পারি না আমি। চার্লি, কি বলে জানেন, বড় মাগুর সব তুলে নিয়েছি কালি। শালা আমার সঙ্গে চালাকি, বললাম চেপে চল শালা, নিজে গিয়ে দেখবো। Get out, you devil! Get out of here! Let me be alone! Get out! বাবা কি হলো? যা, আমি তোর ওই মাগুর খেতে চাই না, যা, আমি দুপুরে উপোস করবো। নিজেই তো বললেন, আমি তাই দৌড়ে গিয়ে সেই মাদক। Oh, Jesus! এই গাড়ল গুলো কি বুঝ
বুঝতে পারে না মানুষের নিজের সঙ্গে থাকার জন্য একটু সময় দরকার হয়। তা থাকুন আপনি আপনার নিজের মতো করে। ঘাট হয়েছে আমার, সাত করি আপনার সঙ্গে বাধা বলে পড়ে থাকি। এই একজনের কথা দিয়েছিলাম বলে নিজের মারে তো ভালো করে চোখে দেখিনি, সেই ছিল আমার মা। আমি তোর বাবা হতে চাই না, আমি কারোর কিছু হতে চাই না, কিছু না, কিছু না। একা, আমি একা, আমায় একটু একা থাকতে দে। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমি চলে যাব। মুড়ে পচে থাকুন এখানে, আমি দেখতে আসবো না। কে বলেছে দেখতে আসতে? আমি বলেছি? নিজেরাই তো জোর করে আমার ঘাড়ে বসে সেটে আছিস আমাকে নিংড়ে চুষে খাবার জন্য। কিছু বুঝি না। না, এত বড় কথা বললেন আমার। হ্যাঁ বললাম বললাম, কি করবি তুই? যা। হ্যাঁ, শরৎ। মেজাজ, আবার মেজাজ দেখাচ্ছে। আরে যা যা, তোদের সব কোটাকে আমার চেনা আছে। অকর্মা, ফাঁকিবাজ, ধান্দাবাজ। যা, এই 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 যাচ্ছিস, আর কোনো দিনও এ মুখ হবি না, কোনো দিনও না, কোনো দিনও না। এই, তুই এখানে কি করছিস? খাবার এনেছি। যা যা, নিয়ে যা খাবার। আমি খাবো না, ওই খাবার ফটিকে পেছনে গুঁজে দে। আমি খাবো না, আমি খাবো না। কি হলো, শুনতে পাসনি আমার কথা? বললাম তো আমি খাবো না। কি ওই লোক ভালোবাসা বোঝে না। হারিয়ে এলেন আমার ভালোবাসা দেখা। বললাম তো ভুল করেছি, দেখাবো না। ওই কিছু মানুষ আপনার মতো অভিশাপ নিয়ে জন্মায়, ওইসব ভালোবাসা টালোবাসা সহ্য হয় না তাদের, নিজেই নিজের ভালোবাসাগুলোকে গলার টিপে খুন করে। কি বললি? ঠিক বলেছি। এই যে দেখছেন না, কবরে শুয়ে আছে একজন, আপনারে ভালোবেসেছিল। কি হচ্ছে? চুপ করো। না, করবো না চুপ। ওই ওই লোকটা খুন করেছে মাকে। ওই লোকটা যেভাবে টেনে ছিঁড়ে দেবো জানো। নিজের ভালো লাগার জন্য এই বাধা মনে এনে ফেলে রেখে দিয়েছিল। একটা ডাক্তার আছে এখানে, একটা হাসপাতাল আছে। ডক্টর, ডক্টর আমি এনেছিলাম ফটি। ব্যাস, আর কি? আপনার দায়িত্ব শেষ। ওর কথা কিছুই মনে করবেন না সাহেব, ও ভুল ভাল বকছে। না না, ও ঠিক ঠিক বলেছে। আমি 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 খুন করেছি জেনিকে। সাহেব সাহেব সাহেব, এটা সকালের টাকা এসে আসার পথে দেখা হতে পাসওয়ার্ড করা, এইমাত্র দিলে আমায়। এসব কি হচ্ছে? কোথায় যাচ্ছ? যেদিকে দুচোখ যায় যাবো, কিন্তু এখানে আর এরকম লাঠি ছাড়া খেয়ে পড়ে থাকবো না। সাহেব নয় সাত সকালে মদ খেয়েছে, তুমি তো আর খাওনি। বাবা বাবা বাবা, মদ খেয়েছে বলে 7 গুণ মা, তাই তো? তুমি না মেম সাহেবের কথা দিয়েছিলে সাহেবের ছেলে কখনো যাবে না। তাই জন্যই তো পড়েছিলাম এতদিন, কিন্তু এভাবে আর কতদিন বলতে পারিস? তুমি চলে গেলে সাহেবের কি হবে? মরুক, পশুক, যা খুশি হোক, যা হবে আমার চোখের আড়ালে তো হবে। আমাকেও চলে যেতে হবে ফটিক। আপনি আপনি কোথায় যাবেন? জানি না, জানি না, তবে এই বাংলোয় থাকার রাইট, অধিকার অধিকার আমার নেই। আবার বাতলামি করছে। এই এই বাংলো, এইখানে এইখানে শান্ত হয়ে ঘুমিয়ে আছে জেনি। আমি কোথায় যাব? তবু ছেড়ে দিতে হবে। এই বাংলো এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যানেজার্স বাংলো। কোম্পানি থাকছে না, তার আবার ম্যানেজার। আপনি চলে যাবেন? না গেলে কোম্পানির সেপাই এসে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। আপনার কাশেম আলী থাকতে কোন সুমন্দির এত বড় বুকির পাটা যে আপনার এই আনিক দিয়ে খেদয় দেয়? এই বাগান, এই গাছ, প্রত্যেকটা গাছ চেরি নিজের হাতে পোতা। এই প্রত্যেকটা গাছে চেরির
স্মৃতি জড়িয়ে আছে। এখানে গাছের নিচে শান্তিতে ঘুমিয়ে আছে জেনি। এই সব ছেড়ে আমি কোথায় যাব? কোথায় যাব? আমি যাব না, আমি যাব না জেনি। জেনি, আমি বুড়ো হয়ে গেছি। তোমার স্মৃতি ছাড়া আমার আর কিছু নেই জেনি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জেনি! Income! 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 ঠিক জায়গায় এসেছেন তো? Yes! This house! Sahib, where would you? What? বাংলায় বলুন। ইংলিশে নোটস মানে বলছিলাম কি দিস হাউস মানে এই বাড়িতে সাহেব ব্যাম্বু 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 ডুজ মানে বাস করে। ফার্দার ইংরাজি বললে আমি আপনাকে জেলে পাঠাবো। স্যার ইংলিশ আই নোজ। হরিবল, হরিবল, ইউ আর জাস্ট হরিবল। হরিবল? না 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 না, আপনি আমার মুখে হরিবল শুনতে পাবেন না। বুঝলেন কিনা মানে আইটেল কালী কালী মানে বুঝলেন কিনা মানে আমরা তো বষ্টম নই, শাক্ত। বাড়িতে প্রতিষ্ঠা করা ঠাকুর দাদার ওই জাগত মাদার সাউথ নো, মাদার সাউথ নো, মানে ওই দক্ষিণা কালীর মন্দির রয়েছে তো। তবে হ্যাঁ ওই হরিবল হরিবল করে আমার ন কাকা। বষ্টম মন্ত্র নিচ্ছে তো, ওই গলায় তুলসীর মালা, তেলো কাটে, হাতে কুড়ো জ্বালিনে মালা জপে ন কাকা। নো কাকা, ইউ মিন নাইন আঙ্কেলস। তোমার বাবারা ন ভাই। মাই গড! না 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 না, ন ভাই হতে যাবে কেন? ডোন্ট লাই, মিছে কথা বলো না। তুমি এখনই বলেছো তোমার ন কাকা। ও সাহেব এ ন সে নয়। না মানে বাংলায় 7 8 9 নাই। আমাকে বোকা বানাতে চাও? ও সাহেব কি করে যে আপনারে কনভিন্স করি? কি? বলছি কি যে এ ন মানে হচ্ছে ওই বড় মেজর সেজো ন, সে না বুঝলেন কিনা, বড় 1 মেজর 2 সেজো 3 ন 4। আশ্চর্য, তোমাদের ভাষায় ন মানে 9 হয়, আবার 4ও হয়। বুঝলেন কিনা? বুঝলাম, এই জন্যই তোমাদের অঙ্কের হিসেবে এত গোলমাল হয়। চলছো তোমাদের সাথে মিশে জীবনের সব অঙ্ক এলোমেলো করে ফেলেছে। লেট মি সি। কোথায় যান? কোথায় যান? ভেতরে। ও কর্মটি করবেন না হুজুর। কেন? ওই লন্ডন সাহেবের মাথায় গন্ডগোল আছে। ওই দিন রাত খালি বিরিং আসে না, লোক দেখলে বিরিং বন্দুক দুম দুম। কি সাহেব, কি নাম বললেন? লন্ডন? আরে ওর নাম লন্ডন নয়, হ্যামিল্টন। না সবাই তো ওই লন্ডন সাহেব বলে, তাই চিন্তা নেই, আমায় কিছু বলবো। আপনি কিন্তু ওর সাথে ওই টেল বেঙ্গলি বুঝলেন কিনা, মানে আপনাদের কথাবার্তা শুনে আমার সব ব্যবস্থা নিতে হবে তো। মানে হঠাৎ করে ফটফট করে ইংরেজি বললে আই ক্যান ডু অল দিস হোয়াট ইজ নট। ঠিক আছে, ঠিক আছে, ইংরাজি নিয়ে তোমার কষ্ট করতে হবে না। এসব বলি কি শেষবার যখন আলাম তখন সাহেব আমি ওই বন্দুক গুলি ছুটতে ছুটতে তাড়া করে ওই যে দেখতেছেন ওই যে কি, ওই যে নদীর পার ঘাটা ওই পর্যন্ত তাড়া করে নিয়ে গেছিল। কি কাণ্ড বলেন তো, আপনাদের ভক্তি শ্রদ্ধা করি, তাহলে এটা কেমন কাণ্ড বলেন তো? হ্যাঁ, কাঁচায় পা গড়িয়ে কাদায় পড়ি, বিচ্ছিরি কাণ্ড, কোনো কথাই শুনলে না আমার। নিশ্চয় কিছু করেছিলেন। এমনি এমনি খেপে ওঠার লোক তো চার্লস নয়। তাকে যতটুকু চিনি সে নিজের খেয়ালে থাকে। না না মা কালী দিব্যি হুজুর চক সে বলতেছি, সাহেবের একটা শ্যাঙাত আছে, সে আমার এখানে বসতে বলে সাহেবের ভেতরে রাখতে গেল, আর গেল তো গেল।
চমকে উঠলেন? আমিও চমকে উঠেছিলাম। সাহেব যে খবর দিল, সাহেব বাইরে বেরিয়ে এসে আমায় দেখে বন্দুক তাক করে গুলি ছুটতে শুরু করলো। ভয় নেই, বললাম তো আমি আছি, আপনি আমার সঙ্গে আসুন। চার্লস, চার্লস, ভেতরে আছো? কে আসতেছি? কে কে? ও বাবা, সাহেব কারে খুঁজতেছেন? আমি চার্লস হ্যামিল্টনের সঙ্গে দেখা করতে এসেছি। বলুন, ডেভিড ব্রাউন এসেছে। একটু বসুন, সাহেব খাচ্ছেন, আসছেন একটু। আগে খাতি দেন সাহেবের, শান্তিতে দুমুঠো। কাসেম রে, এই সেই মানুষ। এই, আপনি এর আগে একবার ছিলেন না? এই সেই পুঙ্গির পুত। কত সাথে দাঁড়িয়ে শীতে মলের আগে চটকি দিতে খেরেস্তানে মনির আর খেদমত গালাটা হিন্দু, একটা মুসলমান, যা ধর্ম হইল না দেশে। চিনি সিনাটবার জমিদারের দখলদারি নীতি এই সুবুদ্ধি কদিন আগে হৃদয়গঞ্জে পাইকলে ঠেল নিয়ে ঘর বাড়ি জ্বালাইছে, পাকা ফসলের খেতে আগুন লাগাইছে। আর ধর্ম কথা শোনাতে হলে মনু এরাই হচ্ছে আসল শয়তান বললেন না সাহেব। সেটা ওই আমাদের এখানে বসতে বলে ওই সাহেবের খবর দিতে গেল। আসলে সাহেবের এখান থেকে বসতি উঠলে ঈদের মৌরুসি পাটটা বন্ধ হয়ে যাবে, তো সেই রাগে বুঝলেন কিনা। এই আর আমার সঙ্গে সাহেব রয়েছে, যা যা বলকে তো সাহেব ওই বন্দুক নিয়ে আসতে যা। ওই বন্দুকটা সাহেব সেদিন আপনারা ভয় দেখানোর জন্যই চাইলেছিলেন। ওই 20 গজ দূর থেকে উড়ন্ত হাঁসরে তিনি গুলি চাইলে মারতে পারেন, এই 1 গজ দূর থেকে তার নিশানা ভুল আবার তো কথা না। এসব গোলাগুলির ব্যাপার আসছে কেন? এ বৈকুণ্ঠ সরকার বাবু আইনের বিষয়ে কথা বলতে এসেছে। তো কি বিষয়ে কথা বলতে চাইছিলেন তা তো জানি না। আমি ওনারে বসতে বলি ভেতরে গেলাম। তুই এত জায়গা থাকতে উনি এসে বসলেন এই এখানে মায়ের সমাধির উপর? কোথায়? এই যে নিজের হাতে সাহেব এটা রোজ পরিষ্কার করেন, গাছ থেকে ফুল তুলে সাজায় দেন এর উপর। আর আপনার ওই সুমন্দি এটারই ওনার বসার জায়গা ভালোই তুলো। কি করে বুঝবো হুজুর, কারণ বাড়ির ভেতরে তো এমন কাণ্ড দেখিনি কখনো। কবর দেওয়ার জন্য তো কবরস্থান থাকে। আপনাকে গুলি করে মারা উচিত। কে কে এসেছে ফটকে? কে কে এসেছে রে? কে কে? আরে গাড়ল হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে লক্ষ্মীকে চা বানান। না না, আমি যাই, আমি যাই। এরা যা চা করে সে তুমি মুখে তুলতে পারবে না। বরং কানিয়াক বা ব্র্যান্ডি থাকলে। তাও সব তো আমার কাছে নাই। আমার কাছে যা আছে সে তোমার মুখে বুঝবে না। কান্ট্রি লিকার, দেশি মদ। আরে এটা সেই ছাগলটা না? হ্যাঁ স্যার। আচ্ছা, তুই এখানে কি করতে যাচ্ছিস? হাট হাট বেরো। ঠেটার মতো দাঁড়িয়ে আছে। কাসেম আমার বন্দুক বন্দুক ওকে মাফ করে দাও। মিস্টার ছাগল, মিস্টার ছাগল, সরি মিস্টার সরকার, আপনি বাইরে অপেক্ষা করুন, প্রয়োজন হলে ডাকবো। বেঙ্গলি বেঙ্গল। ঠিক আছে, ঠিক আছে, তুই যাও। এটাকে তুমি ঘাড়ে করে এনেছো কেন? আসলে এখানকার রাস্তাঘাট ভালো চিনি না, লোকাল নেটিভ সঙ্গে থাকলে সুবিধে হয় তাই। বেশ, চা তো খাবে না, তাহলে লেবু শরবত চলতে পারে। জানি আমার জন্য বোতল নিয়ে। হ্যাঁ জানো, কাগজি লেবু শরবত এই সমস্ত গাছ একদিন জেনি নিজের হাতে বসিয়েছিল। আচ্ছা, জেনি নাই। How is your life, Charles? As you see right this moment, Truly, you seem not in shape. whatever it may seem to you, but I am in perfect shape. ভালো আছি, ভালো আছি। এর নাম ভালো থাকা। লুসি, লুসি, লুসি কেমন আছে? লুসি কেমব্রিজে ওর এক সহপাঠীকে পছন্দ করেছে, তাকে বিয়ে করতে চায়। বড় বড় নেওটা ছিল আমার। She was very fond of me. এখন তাহলে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই জুড়ে 22 হবে। Oh, she become a lady now. Of course. দেখতে দেখতে আমরা কেমন পুরো হয়ে গেলাম দেবী। প্লিজ বি
সিটে বসো 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 বসো। হোল লাইফ ইব্রাহিমপুরে জল কাদার ভেতর কাটিয়ে দিলে, শেষ জীবনটা ক্যালকাটায় গিয়ে থাকো চার্লস। এই জল কাদাটাকে ভালোবেসেই তো এখানে থেকে গেলাম, এখন কলকাতায় গিয়ে থাকতে পারবো না। I'll be fish out of water there. প্রাণ হাঁস ফাঁস করবে। কাজের কথায় আসি চার্লস। কাজের কথা? আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কথা বলতে এসেছি। তাই চুপ, আমি ভেবেছিলাম তুমি পুরানো বন্ধুকে দেখতে এসেছিলে। তবে এতগুলো চিঠি পাঠানো হয়েছে, কোনো উত্তর দাওনি। প্রথম চিঠির উত্তর আমি দিয়েছি। তুমি অ্যাপিল করেছিলে যাতে এই বাংলোটাতে তুমি থাকতে পারো। সেই অ্যাপিল খারিজ করে কোম্পানি তোমাকে জানিয়ে দিয়েছে সেটা সম্ভব নয়, নট পসিবল। এই বাংলো ছেড়ে আমারও থাকা সম্ভব নয়, নট পসিবল। কেন পাগলামি করছো? কেন কেন বুঝতে পারছো না ডেভিড? কেন বুঝতে পারছো না? এই এইখানে এইখানে গাছের তলায় শান্তিতে শুয়ে আছে জেনি, তাকে ছেড়ে আমি কোথায় যাব? এত বছর ধরে কোম্পানির কাজ করেছি, আমার এইটুকু চাওয়া কি খুব বেশি চাওয়া ডেভিড? Don't be a fool. 1833-তে কুইন ভিক্টোরিয়ার প্রোক্লামেশনের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব এখন আর নেই। বোর্ড অফ ডিরেক্টরস একে একে তাদের পার্সোনাল প্রপার্টি বেচে দিচ্ছে দেশীয় জমিদারদের কাছে। জানি জানি জানি, ওই রস বার করে ছিবড়ে হয়ে যাওয়ার পর আখের ছিবড়ে গুলো তো যেমন জলের ছিটে দিয়ে শেষ রসটুকু নিংড়ে বার করে নেওয়া হয়, ঠিক সেই রকম ব্যবসার নাম করে বানিয়া কোম্পানি এই দেশটাকে শুষে ছিবড়ে করে দিয়েছে। শুধু কি তাই চার্লস, কোম্পানি এই দেশটাকে একটু একটু করে সভ্যতার আলো দেখিয়েছে। রাস্তা পথঘাট বানিয়েছে, রেল রোডস বসিয়েছে, Just to smoothen their exploitation, David. এখানকার মানুষকে শিক্ষিত করেছে। কেরানি হওয়ার শিক্ষা, কেরানি হওয়ার শিক্ষা, ক্লার্কস 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 শেষ করে দিয়েছে এখানকার সব শিল্প। তা লোকাল ফাউন্ড্রিজ, কারণ কোম্পানির তাতে ক্ষতি হবে। ওই বানিয়া কোম্পানি শুধু একটা কথাই বোঝে, মুনাফা, প্রফিট প্রফিট এন্ড প্রফিট। রাইট ইউ আর। এটা জানো কোম্পানির এই মুহূর্তে মুনাফা কিসে? জমিদারদের হাতে জমি বিক্রি করে দিয়ে তাদের থেকে ট্যাক্স নেওয়াটা বেশি প্রফিটেবল। এই ইব্রাহিমপুর যে জমিদার কিনেছে তাকে জায়গাটা হ্যান্ড ওভার করে দিতে কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলো এখন জমিদারের সম্পত্তি। তুমি যদি বাংলোটা জমিদারের থেকে কিনে নিতে চাও, আমরা তোমার হয়ে জমিদারের সঙ্গে কথা বলতে পারি। কিনে নেবার সামর্থ্য আচ্ছা আচ্ছা দেবী, আমি যদি মাসে মাসে কিছু করে ভাড়া দিই? ট্রাই টু বি রেশনাল চার্লস। সবকিছু তোমার ইচ্ছে মতো কি হয়? কোম্পানি জমিদারকে রিকোয়েস্ট করতে পারে যাতে এই বাংলোটা তোমায় বিক্রি করে দেন। দ্যাটস অল। ইফ ইউ ডিসএগ্রি, তাহলে এই বাংলো তোমায় ছেড়ে যেতে হবে। না, ছাড়বো না। এই বাংলো আমি ছাড়বো না। কত বছর ধরে এখানে আছি জানো? এই বাংলো আমার রাইট অফ পজিশন বলে কিছু নেই। নিজের হাতে তৈরি করেছি বাংলো। এখানে দাঁড়িয়ে রোদ্দুরে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের হাতে বানিয়েছি কোম্পানির পয়সায়। কোম্পানির পয়সায়। এইখানে চারিদিকে ছড়িয়ে আছে জেনির হাতের স্মৃতি। এই সব কাজ জেনির নিজের হাতের পোতা। এত স্মৃতি, তার কোনো মূল্য নাই তোমার কোম্পানির কাছে? চার্লস, আবেগের কোনো মূল্য নেই কোম্পানির কাছে। তাহলে তোমার বানিয়া কোম্পানিকে বলে দিও নিজের স্ত্রীর স্মৃতির রক্ষার জন্য চার্লস হ্যামিল্টন শেষ পর্যন্ত লড়াই করবে। কার সাথে? আইনের সাথে? সেনাবাহিনীর সাথে?
কোনোটাতেই জিততে পারবে না। কিন্তু কিছু কিছু লড়াইতে মরে গিয়েও তো জেতা যায় ডেভিড। জেনির কফিনটা সসম্মানে নিয়ে গিয়ে ক্যালকাটার গ্রেভিয়ারে রাখা যায়। কোম্পানির তরফ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, ক্যালকাটায় তোমার বাড়ি দেওয়া হবে, তোমার পেনশন চালু থাকবে। পেনশন এখান থেকে জেনির কফিনটা তুলে নিয়ে যাবে। পারবে জেনির হাতে লাগানো এত গাছপালা সব এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে এখান থেকে ওই কফিনের সঙ্গে জড়ানো যত স্মৃতি সব কিছু এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে। ওই জায়গাটায় এসে রোজ বসতো জেনি, এখনো বসে। বিলিভ মি, ক্যালকাটায় গেলে জেনি আসবে আর আমার কাছে। তুমি পাগল হয়ে গেছো চার্লস, জাস্ট কনসাল্ট এ ডক্টর। এই ইব্রাহিমপুরকে নিয়ে আমার আর জেনির অনেক স্বপ্ন ছিল ডেভিড। একটা স্কুল, একটা চোখের হসপিটাল। যদি আমার এনাফ টাকা থাকতো তাহলে আমি একে একে সব করতে পারতাম। কেন তোমার হাতে টাকা নেই চার্লস? কেন তুমি এতদিনেও কিছু করে উঠতে পারলে না? তোমার প্রতিবেশী ফ্রেজিয়ার কোথা থেকে আজ কোথায় পৌঁছে গেছে, নীল চাষ করে। তুমিও করো না কেন? ইংল্যান্ডের বাজারে নীলের দাম এখন আকাশ ছোঁয়া। ফ্রেজিয়ার, দ্যাট সন অফ এ বিচ, সে জোর করে চাষিদের থেকে জমি কেড়ে নেয় অত্যাচার করে, না হলে তাদের ঘরের মেয়ে বউদের নিয়ে এসে অত্যাচার করে। তুমি চাও আমিও সেই রকম করি? মাত্র কয়েক হাজার ইংরেজ কিভাবে কয়েক লক্ষ ভারতবাসীকে শাসন করছে জানেন? সাদা চামড়ার প্রতি ভয়ের জন্য। ভয় ওই ভয়টাই আনুগত্য নিয়ে আসে। ভয়টাকে জারি রাখতে হয়। ফ্রেজিয়ার হয়তো একটু বাড়াবাড়ি করেছে, কিন্তু তুমি যেভাবে নেটিভদের মাথায় তোলো সেটাও আমি সমর্থন করি না। এরা সবাই আমার নিজের লোক, আপন লোক, তোমাদের চেয়ে বেশি আপন। জানি সোসাইটিতে তোমার কথা অজানা নয় কারণ। বাংলায় কথা বলো, ভাত ডাল খাও, দেশি মদ খাও। কিছুদিন পর হয়তো দেখবো রাস্তায় ধুতি পরে ঘুরছো। হ্যাঁ, ঘুরতে পারি, কারণ এই দেশটা আমার দেশ। আমি ইংল্যান্ডে জন্মেছিলাম ঠিক, কিন্তু এই দেশে আমার সব কিছু। আমি ভালোবাসি এই দেশের ভাষা, এই দেশের মানুষ। ভারতীয় হয়ে উঠতে চাও, পারবে না চার্লস। তুমি যতই এদের নিজের লোক ভাবো, এরা তোমাকে নিজের লোক ভাবতে পারবে না। কারণটা কি জানো চার্লস? তোমার গায়ের রং। গায়ের রঙের সঙ্গে আপন করার কি সম্পর্ক আছে? আছে। তুমি খুব ভালো করেই জানো আছে। এদেশের লোকের চরিত্র আরই অদ্ভুত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেশটা কিনে নিল, এদেশের লোক মেনে নিয়েছিল সাদা চামড়ার প্রভুকে। তো প্রভু ধর্মকে আপন করে নেবে, এটাই স্বাভাবিক। আফ্রিকাতে তেমনটাই হয়েছিল, কিন্তু এরা তা করলো না। বরং এরা আমাদের আনটাচেবল, অস্পৃশ্য বলে মনে করে। এরা কোনোদিন তোমার আপন হতে পারে না চার্লস। কেমন লাগছে শরবত? কথা ঘুরিও না চার্লস। Company needs your answer. You had my answer. এই তাহলে তোমার শেষ কথা? আমার শরীরে নাবিকের রক্ত দেবী, পারিয়া নয়।
চার্লস হ্যামিল্টন কোম্পানির মতো যখন তখন তার কথা পাল্টায় না। বেশ ভালো কথা। মিস্টার সরকার, মিস্টার সরকার, John, Golai, come, sir, come, sir. Begin, sir. Begin, sir. Sir, please. Listen. Sir. কোম্পানি তোমাকে শেষবারের মতো জানাচ্ছে জায়গাটা খালি করে দেওয়ার জন্য। এরপর জমিদার যদি গায়ে জোরে তোমায় তুলে দেয়, কোম্পানি সেখানে। আবার এই দেশীয় লোকের হাতে তোমার কোনো হিউমিলিয়েশন লাঞ্ছনা, আবার এই দেশীয় লোকের হাতে তোমার কোনো লাঞ্ছনা হোক, সেটা কোম্পানি চায় না, নিজেদের স্বার্থে চায় না। কারণ এখানে কোম্পানির রাজত্ব প্রায় শেষ হতে যাচ্ছে। সাদা চামড়ার নয়, একজন সাদা চামড়ার মানুষকে একটা নেটিভ জমিদার জোর করতে পারে, এটা মানুষের মনে ভয়টাকে ভেঙে দেবে। ভয়টা খুব দরকার, চার্লস। ইটস মোস্ট এসেনশিয়াল। I pity you, David. একজন খ্রিস্টান হয়েও ভালোবাসা শব্দটার অর্থ তোমরা বুঝতে পারলে না। বাংলো তাহলে তুমি খালি করছো না? না। অভদ্র বাবা। You monkey! বৈকুণ্ঠ সরকার এখন এখানকার নাই, ম্যানেজার। এই বাংলো ওর রেসিডেন্স। এবার কিভাবে ও ওর থাকার জায়গা খালি করছে সেই নিয়ে আমি বা আমরা কেউ মাথা ঘামাতে আসবো না। আমাকে এখান থেকে তুলে দেবে that baboon! এত দম আছে ওর কলজে। সাহেবরা হাত তুলে দিলে দেখবেন কার দাম কত। গেরামকে গেরাম খালি করে বিকেল পর বিকেল ফসল জ্বালিয়ে দিয়েছি, দরকার হলে পুরো গেরাম জ্বালিয়ে দেবো। আপনার বাগানের সব গাছ পুরো ছাই হয়ে যাবে। লোক পাঠিয়ে ওই মেম সাহেবের কপিটা তুলে কিছু হলে জমিদার তোমায় ছাড়বে না, খাট ধরা নিয়ে যাবে কোর্টে। Out! Out! Both of you! Out! Of out! Get out! বেরিয়ে যাও! বেরিয়ে যাও! Out! ওয়েল, যাচ্ছি চার্লস। এরপর ও একা আসবে না, লোকজন নিয়ে আসবে দখল নিতে। That you সারেন এখান থেকে। বেন, বেন, কত লোক আনবি কুত্তারা নিয়ে আয়, যত লোক পারিস। চার্লস হ্যামিল্টন বুড়ো হয়ে গেছে, কিন্তু তার বন্দুকের তাক একটাও ফসকায় না এখনো। এরা সব কটাকে পাগলা কুত্তার মতো একটা একটা করে গুলি করে মারবো। জ্বালিয়ে দেবে, হ্যাঁ, পুড়িয়ে দেবে এই গ্রামটাকে একটু একটু করে। জেনি আর আমি সাজিয়েছি নিজের হাতে। জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। আয় 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 কুত্তার দল, যদি হিম্মত থাকে এখান থেকে একটা ঘাস ছিঁড়ে আবার দেখা। চার্লি! শান্ত হব? কি বলে গেল শুনলে? তোমার কফিনটা এখান থেকে তুলে নিয়ে যাবে। একা একা লড়া যায় না চার্লি, তোমার পাশে কেউ নেই। সবাই আছে, পুরো গ্রাম আমার সাথে আছে, হিন্দু মুসলিম সবাই আছে।
সবাই আছে, চালিয়ে দেবে, পুড়িয়ে দেবে এই বাগান, পুড়িয়ে দেবে। একটা একটা বাইরের লোক যদি এখানে আসে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। চার্লি, কি ছিল, কি ছিল এখানে জেনি? শুধু বাদাবন আর বাদাবন। একটু একটু করে রাস্তাঘাট, খাবার, জল, সব কিছুর ব্যবস্থা আমরা করেছি একটু একটু করে। আজ সে সব পুড়িয়ে দেবে, পুড়িয়ে দেবে। ওদের কথা শোনো চার্লি, ক্যালকাটা চলে যাও। ক্যালকাটা চলে যাব? আর তুমি? ক্যালকাটা গ্রেভিয়ার্ডে থাকবো অন্য অনেকের সঙ্গে। তুমি মাঝে মাঝে এসো, ফুল দিয়ে যেও আমার কবরে। সেখানে সেখানে এমন করে তোমায় দেখতে পাবো জেনি? সবার মাঝখানে আমি যে আসতে পারি না চার্লি। তাহলে আমাকে চলে যেতে বলছো কেন? এছাড়া কোনো উপায় নেই। আছে, উপায় আছে, লড়তে হবে। জমিদারের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তাহলে আমি একা লড়বো। কেন চার্লি, কিসের জন্য? তোমার জন্য, তোমার জন্য। বাকি জীবনটা তোমার সঙ্গে একসঙ্গে কাটানোর জন্য। রাতের বেলায় এইখানটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি আমি। উপর থেকে করে চাপা ফুল ঝরে পড়ে আমার কপালে, মাথায়, মুখে। আমি চোখ বুজে থাকি, মনে হয় তুমি যেন আলতো করে আমার মাথায় মুখে হাত মারিয়ে দিচ্ছ, হাত বুলিয়ে দিচ্ছ। তোমার তোমার ছোঁয়া, তোমার স্পর্শ ছড়িয়ে আছে এই বাড়ির সবখানে, সবখানে। আমি আমি স্পষ্ট টের পাই till today। তোমার তোমার গায়ের গন্ধ আমি পাই জেনি, পাই। আমি আমি কিছুতেই এখান থেকে যাব না। কেউ কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না, কেউ না। আজ সত্যি তোমার পাশে থাকার খুব দরকার ছিল। পাশে না থাকুক, কাছে তো আছো জেনি, কাছে তো আছো। আর আমাদের কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। আমি থাকতে চেয়েছিলাম চার্লি, তোমায় এভাবে একলা ফেলে যেতে চাইনি আমি। বিশ্বাস করো চার্লি, বিশ্বাস করো। আমি তোমায় কথা দিচ্ছি জেনি, আমি কথা দিচ্ছি, যদি আমি লড়তে লড়তে মরে যাই তাহলে আমার আমার কবরটা যেন তোমার কবরের পাশে দেয়। আর যদি বেঁচে থাকি বলবো আমি মরে গেলে তোমার কবরের পাশে আমার কবর যেন দেওয়া হয়। আমাদের কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না জেনি, কোনোদিনও না। চার্লি, জেনি, আমায় আরো শক্ত করে ধরো। জেনি, ছেড়ো না চার্লি। ছাড়বো না, কোনোদিনও না।
ব্যাপার, তুই এখনো বাড়ি গেলি না? গেছিলাম, বাবারে বলে এলাম রাতে এখানেই থাকবো। না না, সে আবার কি? দেখছিস না চারদিকে একটা গন্ডগোলের হাওয়া হয়েছে। সেদিন এই জমিদারের নায় বেয়েছিল দুজন বাইক নিয়ে, গ্রামের লোক ঠেঙিয়ে বার করে দিয়েছে। যাওয়ার আগে ওরা শাসিয়ে গেছে, আবার আসবে। আসুক না আসুক, সন্ধ্যা কাস্তেখানা হাতের কাছেই রাখি সব সময়, এলে দু টুকরো করে ফেলবো। হ্যাঁ এক লক্ষ্মী, এই মেয়ে মানুষের এত সাহস ভালো না। তাই বুঝি? তা মেয়ে মানুষের জন্য কি ভালো শুনি? এই হেসেল ঠেলার বাচ্চা দিও না, লক্ষ্মী তেমন ধরার মেয়ে না। এই মুখে মুখে তর্ক করিস না লক্ষ্মী। ওরা জানে দিনের বেলায় এসে কোনো লাভ হবে না, তাই এলে আসবে রাতের বেলায়, লোকজন যাতে বেশি টের না পায়। এবার এলে আরো বেশি লোক নিয়ে আসবে। বেশি লোক এলে তুমি একা কি করবে শুনি? একা কেন, কাশেম আছে, লড়াই করবো। লড়াই? হ্যাঁ হ্যাঁ লড়াই। ওরা নাকি মায়ের কফিনটা তুলে নিয়ে যাবে। এই মায়ের সমাধিটা যদি হাত ঠেকায়, অন্তত শালা একটারে তো মেরে মরবই। তুমি বুঝি একাই সাহেবের জন্য নজর রাখতে পারো? আমরা বুঝি সাহেবের কেউ নই? যে মানুষটা আমাদের বিপদে আপদে পাশে রইল, আর তার বিপদের দিনে আমরা থাকবো না? ওই সাহেব এলো রে, সেই বিকেল থেকে হেঁটে বেড়াচ্ছে। একটু জিরিয়ে নিতে বলো রাবো। আমি বললে কি শুনবে? রোজ কাঁধে বন্দুক নিয়ে সারা গ্রাম টহল দিয়ে বেড়াচ্ছে। জানিস জানিস ওই পুরো পুরো পশ্চিম দিকটা টহল মেরে এলাম। ওই সনাতন ঘোষালদের গোয়ালের পেছনে নিতাইকে বসিয়ে রেখে এসেছি। যদি কোনো অচেনা লোক দেখে, সঙ্গে সঙ্গে যেন পাখির ডাক দেয়। আমি থাকবো সাহেব, আমি অনেক রকম পাখির ডাক ডাকতে পারি। আমলো, এটা আবার এখানে কি করছে? বিন্দে বললি লেখা দেখুন না, তখন থেকে বলছি যা যা, কিছুতেই যাচ্ছে না। আমি যাবো না। যা লক্ষ্মী, জেদ করিস না। আমি যাবো না। আপনি ওরে বলুন সাহেব, এখানে কখন কি হয় তার ঠিক নেই। ওর যদি কিছু একটা হয়। ওরে সাহেব বললি হবে? শুনি কদম তলায় কালার বাসি, ঘরে থাকা দাও। তুই নিজের ধর্ম রেখে থাক, কলমা পড়ে গেছে। আমাদের ধর্মের ঠাকুর দেবতার কথা না গলাতে আসিস কেন? ওরে তোদের ধর্মের ঠাকুর দেবতা এসব কথা থেকে এলো রে। ও তো রাধা কৃষ্ণের কথা বলছে রে। রাধা কৃষ্ণের কথা মানেই তো প্রেম, ভালোবাসা। আরে প্রত্যেক মানুষের ধর্মই তো তাই, ভালোবাসা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্ম ওই একটা কথাই বলে, ভালোবাসো ভালোবাসো, সব মানুষকে ভালোবাসো। যাকে যাক, আরে ফটিক তোকে এতবার করে যেতে বলছে, তুই দাঁড়িয়ে রইলি যে বড়। সাহেব, আপনি আমাদের জন্য এত কিছু করেন, আর কতটুকু আপনারা ফেরত দিতে পারি বলেন? আজ সুযোগ এসে এটুকু সুযোগ কেড়ে নেবেন না? তোর মনটা বড় খাঁটি, সারা জীবন এই মনটা ধরে রাখবার চেষ্টা করবি। শোন মা, আজকে এখানে এখন আর থাকিস না। ফেরার পথে জেলে ডিঙি জেলেরা খবর দিয়েছে, খাঁড়ির মুখে অজানা নৌকা, অজানা লোকজন দেখা যাচ্ছে। তাই এখানে রাত্রিরে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। ও, আমি মেয়ে বলে তাই রাখতে চান না আপনার সঙ্গে? দেখ, আমার মাথা গরম করাস না, আমার মাথা গরম করাস না। সামনে একটা বড় বিপদ আসতে চলেছে, তার উপর তুই আবার একটা বিপদ হয়ে আমাদের ঘাড়ের উপর চেপে বসছিস। আমি আপনার ঘাড়ে পড়ছি? হ্যাঁ, চেপে বসছিস। এ মানুষ ঠিকই বলে, ভালোবাসা বোঝার মানুষ আপনি নন। ভালো বাসা, তাহলে আজকাল ফটিকের সঙ্গে তোর ভালোবাসাবাসির কথা হচ্ছে নাকি? এই, দাঁড়া দাঁড়া, চুপ কর, শুনতে দে একটু ভালোবাসাবাসির কথা। না না, এ মেয়েটারও তো পুরো বাপটা ছাড়া আর কেউ নেই। সে চোখ বুঝলে তারপর কি সব বলছেন আপনি? আরে সম্বন্ধ করছি। তোর আপত্তি আছে? না থাকলে বল, কাল সকালে গিয়ে তোর বাপের সঙ্গে আমি কথা বলবো। আরে ফটিকের বিয়ে সম্বন্ধ আমি ছাড়া আর কে করবে বল?
কি রে চুপ করে রাইলি কেন? কোনো আপত্তি আছে? এই কাছে সাহেব আপনি এই হতলাক, আমার কথার মাঝে তোকে কথা বলতে কে বলেছে? এই মেয়ে বল। আমি জানি জান দেখছে রে তোর পাকা গুটি কাছে যাচ্ছে রে লক্ষ্মী। দেখ, তোরা আমায় পাগল ভাবলেও আমি তো পাগল নই। আমি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকি, অজ্ঞান হয়ে নয়। এই ফটিক ঘর গেরস্তালি করছে, এটা দেখে যেতে পারলে আমি বড় শান্তি পাই। হ্যাঁ আমার তো জিজ্ঞেস করলেন না একবার আমার কোনো আপত্তি আছে কিনা? পাগলা খাবি না আসাবো কনে? ওরে ওই, তোদের দেশে বাপ যখন ছেলের বিয়ের সম্বন্ধ করে সে ছেলের কাছে তার মতামত চায়। কি বললেন? বাপ কি আর বলবো? আমার স্ত্রীকে যখন মা পাতিয়েছিস আমার তো আর কিছু করার নাই। যা, আর নেকার মতো দাঁড়িয়ে না থেকে মেয়েটাকে নিয়ে সোজা বাড়িতে পৌঁছে দিয়ে আয়, অনেক রাত হয়েছে। যা, সাবধানে যা। ওই মেয়ে ওই শোন ফটিক এক্ষুনি তোকে বাড়িতে পৌঁছে দেবে, অনেক রাত হয়েছে, একা যাবি না। যা যা, তাড়াতাড়ি চলে যা যা। আর শোন সকালে আসার সময় না ওই বাজার থেকে আমার জন্য গরম গরম জিলিপি আনবি। হ্যাঁ ওই একটা দুটো না 10টা 15টা জিলিপি আনবি। জানিস তো আমি বেশি খাই। কাসেম রে, বন্দুকটা এবার কাঁথি দিয়ে নাম হয়ে রাখেন, ঘাট টাটাবে। সাহেব বারঘাটাটা একটা চক্কর মেরে আসি। হ্যাঁ তাই একটা চক্কর মেরে আয়, সাবধানে চক্কর মেরে আয়। ক্লান্ত লাগছে? কাঁধে বন্দুক নিয়ে আর কতদিন এইভাবে কবর পাহারা দেবে চার্লি? যতদিন ওরা তোমাকে আমাকে আলাদা করতে চাইবে। ফটিকের বিয়েটা তুমি নিজে দাঁড়িয়ে থেকে দিও। তুমি না বললে জানতেই পারতাম না বেটা ডুবে ডুবে জল খাচ্ছে। দুটো জোয়ান ছেলে মেয়ে দিনের পর দিন একসাথে রয়েছে, এটাই কি স্বাভাবিক নয় চার্লি? তাই তো আজ ঠিক করলাম এই শুভ কাজে আর দেরি করব না। মেয়েটা খুব ভালো, জানো, ফটিককে ও ঠিক আগলে রাখতে পারবে, অনেকটা তোমার মতো। তুমি যেমন করে আমায় আগলে রাখতে। ফটিকের একটা ঘর হবে আমার যেমন ছিল। সন্ধেবেলায় আমার ফেরার সময় হলে তুমি ওই কানটায় এসে বসতে, আমাকে আসতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরবে, তারপর আমাকে ধরে কত কথা, কত মজা, কত কত জেনে 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 কে কে ওখানে? কে? বন্দুক, আমার বন্দুক। এক গলা মদ খেয়ে গিয়ে বন্দুকের খেয়াল রাখলেন সাহেব। ওই যখন একা একা বক বক করছিলেন তখন ওটা গায়েব হয়ে গেছে। এই বেরে বন্দুকটা দে। হ্যাঁ হ্যাঁ, জমি জায়গা দখল করা আমাদের 3 পুরুষের ভাগ বিক্রি, বুঝলেন কিনা? 3 পুরুষ ধরে আমরা জমিদারের নায়ক গোমস্তার কাজ করছি। আপনি সাদা চামড়ার লোক তাই, নাহলে
একদিন এত চিঠি চাপাটি কোনো প্রয়োজনই হতো না, অনেক আগেই খালি করে দিতাম এই বাংলো বাড়ি। স্কাউন্ড্রেল, তোমাকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। বন্দুক আমার হাতে গর্জন করতেছেন আপনি? বুঝি বুঝি, রাজার জাত, মেজাজটা রাজার মতো। আমার বাড়িতে তোমরা ঢুকলে কি করে? এখানে পেশাদার লোক থাকে সাহেব, এই যে দেখছেন 12টা খুন করেছে, যাচ্ছে অন্ধকারে মিশে থাকে। আপনি যখন ওই সারা গ্রামে পাহারা বসাচ্ছিলেন তখন এরা একে একে এসে লুকিয়েছিল আপনার বাগানের গাছের মাথায়, বুঝলেন কি না? নিজের বাগানটাই শুধু ভালো করে খোঁজ করলেন না সাহেব। কি চাও তোমরা এখানে? কি চাও? মেম সাহেবের কপিনটা কলকাতা কবরখানা পৌঁছে আপনার ওই কোম্পানির হাতে গুঁজে দে, আমার ছুটি। এত সহজ ভেবেছ আমাকে না মেরে এই কফিনে তোমরা হাত ছোঁয়াতে পারবে না? আপনারই মারতে যাবো কেন? তবে মরতে তো কাউকে না কাউকে হবে যদি আপনি আমার কথা না শোনেন। তাদের নেয় দিকটা দাঁড়া, ফাঁকা দিকটা যাবে না। কি করেছো তোমরা? ওকে মেরে ফেলেছো? মরেনি এখনো, তবে আপনি যদি আমার কথা না শোনেন তাহলে মরবে। সঠিক কথা। নিয়ে আসছিলাম, ওই ছেলেটা এমন হাত পা ছড়াতে আরম্ভ করলো, মেয়েরা সেই ফাঁকে হাতে কামড়ে দিয়ে ভেঙে পড়ে। কুত্তার বাচ্চা একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। এই যে লন্ডন সাহেব, ওই মেয়েটা পাড়া ঘিরে গ্রামের লোকে সব খবর দেওয়ার আগে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। চলেন, আপাতত আপনি আমার সঙ্গে চলুন, আর দেরি করলে চলবে না। চলেন, ওই নদীর ঘাটের একটু দূরে নৌকা বাঁধা আছে, আর দাঁড়ানো চলবে না। চলেন তাড়াতাড়ি আমার সঙ্গে, চলেন। ছেলেটার মাথাটা অনেকখানি ফেটে গেছে, রক্ত পড়ছে। আর কিছু হবে না, বেঁচে যাবে। কিন্তু আপনি যদি এক্ষুনি আমার সঙ্গে না যান তাহলে কিন্তু মরবে। চলেন চলেন। যাচ্ছি যাচ্ছি, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। ঈশ্বর তোমাদের ক্ষমা করুন। ঈশ্বর তোমাদের ক্ষমা করুন। ঈশ্বর পেটের দায়ে ভাগে খোলায় আগুন দিস, পেটের দায়ে মা বোনদের তুলে নিয়ে যাস, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিস পেটের দায়ে, তাই না? পাচার আপনার কাছে আমি সারা দেবো কিনা গোলাম হয়ে থাকবো। গোলাম? তাদের মতো কুত্তা গোলামদের জন্য গোটা দেশটা 100 বছর ধরে গোলামি করছে। কুত্তার বাচ্চা, ভাগ ভাগ এখান থেকে, দূর হয়ে যা। গিয়ে বল পোছা কুত্তার জমিদারের আর কত আছে এখানে পাঠিয়ে দিতে। যত পারে পাঠা। চার্লস হ্যামিল্টন ভয় পায় না। কথা বল কাশিম, ওকে শহরে নিয়ে যেতে হবে রে। মাথাটা অনেক আমি
ওদের ওদের লাঠি তরোয়াল দেখে ভয় পায়নি সাহেব। লক্ষ্মীকে ওরা ধরতে পারেনি। আমি লড়েছি সাহেব, আপনার মতো। ফটিক, তুই আমার ছেলে ফটিক, তুই আমার ছেলে, তুই আমার ছেলে। বন্ধু কাজল গো মোরারে কোন দিন আসিবেন বন্ধু করা যাও রে বন্ধু কাজল গো মোরারে কোন দিন আসিবেন বন্ধু করা যাও রে। এই যে সাহেব, যেমনটা বলেছিলেন তেমন করেই বানায় এনেছি। যেমন বলেছি তেমনটা করলি করে। আমি তো বলেছিলাম ফটিককে মুরগি স্টু খাওয়ানো উচিত। বানায় আনবো সাহেব। রাত পাখি খেলি আমাদের। যাক জাত যায়, তোদের কিসে যে জাত যায় আর কিসে যে জাত থাকে একমাত্র ঈশ্বর জানেন। সালা জাত গেল বলে একই আজব কারখানা। সত্য পথে কেউ রাজি নয়, ছবি দেখি তা না। আরে কাশেম, সাহেব সেদিন কুষ্টিয়াতে গিয়ে সেই বুড়ো ফকিরটা এই গানটা শুনিয়েছিল, মনে আছে? হ্যাঁ। কি নাম জানো রে এই ফকিরটা? লালন শাহ ফকির সাহেব। লালন ফকির, মনে আছে তোর গানটা? আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত হলে, কি জাত হবা জামার কোনো কালে। ঠিক নাই, কার কি জাত ছিল কি হবে কোনো ঠিক নাই, তবু জাত করে লড়াই। যাক বাবা, তোর জাত থাক, ওই মুরগির বদলে ওই গেড়ি গুগলি স্যুপ খাওয়া, তাতেও কাজ হবে। আপনি একটু খেয়ে দেখেন না কেমন হয়েছে। দুর্ভাগী, ওই রুগীর পথে আমি খেতে যাব কেন রে? যা তুই গিয়ে তোর হবু ভাতারকে খাওয়াগে যা। আমি পারবো। একেবারে লজ্জায় মরে যাচ্ছে। একবার বিয়েটা হতে দে, তারপর তো নাকে দড়ি দিয়ে ঘোরাবি দে। এই রইলো আপনার ছেলের গেড়ি গুগলি চোর। রান্নাঘরেতে রাতের খাবার চাপা দেওয়া আছে, আমি চললাম। ওই তুই নিজের হাতে খাইয়ে দে, তবে তো তাড়াতাড়ি ভালো হবে। গো, আমাদের গা-গঞ্জে অমন ধরার হয় না। পদ্মমাসি বলে দিয়েছে ও বাড়িতে যাচ্ছিস যা লক্ষ্মী, কিন্তু বিয়ের আগে বরের মুখ দেখবি। পদ্মমাসি আবার কে রে? ওই যে গো, আমাদের পাশের ঘর নিবারণ মেশো। ওহো, নিবারণের বউ। ও সে বুঝি এখন তোকে ওই প্রিম্যারিটাল ট্রেনিং দিচ্ছে। কি দিচ্ছে? প্রিম্যারিটাল। ও সব তুই বুঝবি না। যা যা যা, এখন চলে যা। ওরে কাশেম সাহেব, ওই ফটিক হারামজাদাকে এখানে নিয়ে আয়। ফটিক এখানে বস। নে, এখন খেতে ইচ্ছে করছে না সাহেব, ওই ঝোলে গন্ধ লাগে। আর একটা কথা বললে গলায় পা দিয়ে মুখের মধ্যে জোর করে ঢেলে দেব। এই কাশেম, খাওয়া তো, খাওয়া। ওরে বাঁদর, সামনেই তোর বিয়ে, এখন গা গতরে একটু তাকত করে নে বাবা।
বড় দুর্বল হয়ে গেছি। যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, খাতি হবে পেট পুরে। বিয়েতে যার বিয়ে তার কোনো কাজ থাকে না, অন্য সবার থাকে। না রে বাপ, না, তার সবচেয়ে বেশি কাজ থাকে, সবচেয়ে বেশি কাজ। সেসব না না, বাপ হয়ে সেসব কাজ তোকে আমি শেখাই কি করে। তবে হ্যাঁ, তার জন্য গায়ের জোর খুব দরকার হয়, দুর্বল হলে চলবে। আপনার মুখের কোনো আগল নেই। এই হচ্ছে তোদের দেশের একটা মহা সমস্যা। শরীর টরীরের কথা বললে এমন ভাব করবি যেন একেবারে মহা পাপ হয়ে গেছে। অথচ দেখ, বছর বছর একটা করে বাচ্চার জন্ম দিয়ে যাচ্ছে, খাওয়াতে পড়াতে পারুক বা না পারুক। খা খা খা। দেখ ওটকে, দুজন মানুষ যতদিন একসাথে থাকে না, তখন গভীরভাবে দেহে মনে দুজনের অনুভূতিগুলোকে দেখে নিতে হয়। কারণ জানা নাই তো কতদিন দুজন একসঙ্গে থাকতে পারবি। তাই যতদিন দুজনে একসাথে আছি, জীবনটাকে আনন্দ করে উপভোগ করে নিতে হয়। তা না হলে যখন একজন হঠাৎ হারিয়ে যায়, বাকি জনের কাছে শুধুমাত্র স্মৃতিটুকু ছাড়া আর কিছু থাকে না রে। শুধু স্মৃতি, আর কিছু থাকে না। মাকে আপনি খুব ভালোবাসতেন জানি। নে নে, খা 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 খা। আজ তোরা আমার একটা কথা দে। আমি যখন থাকবো না, মরে যাব, এই কবরটার পাশে আমাকে কবর দিবি। মরার কথা কতিছেন কেন? আপনি এখন অনেক দিন বাঁচবেন। বাঁচতে তো হবেই রে, বাঁচতে তো হবেই। তোর ছেলে পুলে হবে, তাদের ঘাড়ে চাপিয়ে ঘোড়া খেলবো, ওদের পড়তে বসাবো। তবে মরণ তো জানান দিয়ে আসে না রে বাপ, জানান দিয়ে আসে না। তাই আজ আমাকে কথা দে। বেশ, দিলাম কথা। সর্বনাশ হয়ে গেছে সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই ঘাটে জমিদারের বজরা এসে থেমেছে। 100-র উপর পাইক, বরকন্দাজ, অনেক বন্দুক। কি বলছিস? ঠিকই বলছি। কি হবে এবার? লড়তে হবে। হ্যাঁ কাসম, লড়তে হবে। কত লোক আসে আসুক, আজ একটা শেষ ফয়সলা করতেই ওরা হবে। এইদিকেই আসতেছে সাহেব, অত লোক আমরা পেরে উঠবো না। সমস্ত গ্রামের লোক যদি একজোট হয় তো পেরে উঠবো না আমরা, তাহলে মরবো। কিন্তু মরার আগে কটারে মারে তবে মরবো। সাবাস কাসেম আলী, সাবাস। লক্ষ্মী, তুই ফটিককে নিয়ে এখনই ভেতরে চল। না, আমি কোথাও যাবো না। আমি থাকবো আপনার সঙ্গে। কথা বলবি না, আমার মুখের ওপর কোনো কথা বলবি না। যা যখন বলছি যা তাই বল। বলেছেন তাই শুনেছি, কোনো কথার প্রতিবাদ করিনি আপনার। কিন্তু আজ আমি আপনার কোনো কথা শুনবো না। মরতে যদি হয় আপনার মতো লড়তেই মরবো। আপনার মতো। আমার বাজান মরিছে নারকেল বেড়াতে তিতুমিরের বাঁশির কেল্লার ইজ্জত রাখতি। আমরা চাষি মজুর সাহেব মূর্তি ডরাই নেই, ইমানের ইজ্জত রাখতি। আমরা মূর্তি ডরাই নেই সাহেব। সাবাস কাসেম আলী, তোরাই পারবি জান কবুল করে মাটির ইজ্জত রাখতে। তোরা তো ভদ্রলোক নস, তাই দেশকে বেচে দেওয়ার চেয়ে দেশের মাটির ইজ্জত রাখতে তোরা চাষি মজুররাই জান প্রাণ কবুল করতে পারবি। May God bless you, my boys. May God bless you.
একটা মাত্র লোক আসছে সাহেব, একা। একা? হোল্ড! হু কামস হিয়ার? আপনি যদি আপনার বন্দুকটা নামান তাহলে আমি ভেতরে আসতে পারি। আমি একা এবং নিরস্ত্র। ওয়েল, কাম ইন। আপনি? আমি এই অঞ্চলের জমিদার। জমি? আপনার সাথে কিছু কথা ছিল। আপনি তাহলে সেই একই জুতা খুঁজছেন কেন? এই বাড়িতে আপনার স্ত্রীর সমাধি আছে, সেই হিসেবে এই বাড়ি আপনার স্ত্রীর সমাধি মন্দির। মন্দিরে প্রবেশ করতে গেলে আমরা জুতো খুলেই ঢুকি মিস্টার হ্যামিল্টন। না 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 না, তেমন কিছু নয়। আমরা জুতা পরেই বাড়ির ভেতরে হাঁটা চলা করি। আমরা বিশ্বাস করি না তাতে সম্মান নষ্ট হয়। সম্মান অসম্মান সবটাই মনের ব্যাপার, জুতা বা টুপিতে নয়। যার যার বিশ্বাস সেটা তার নিজের কাছে। দেখুন, আমি আপনাকে সাদা সাপটা একটা কথা বলে দিতে চাই মিস্টার দ্বারকা, দ্বারকা নাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর। দেখুন ঠাকুর, মিস্টার ঠাকুর, আমি জানি আপনি এ বাড়ি দখল দিতে এসেছেন, কিন্তু এ বাড়ি আমি আপনাকে দেব না। আপনি যা খুশি করতে পারেন। ভুল করছেন মিস্টার হ্যামিল্টন, আমি দখল নিতে আসিনি। দখল নিতে আসেননি? না, বরং কেউ যাতে আপনাকে আর বিরক্ত করতে না পারে তার বন্দোবস্ত করতে এসেছি। আমি বেশ কিছুদিন এখানে ছিলাম না। আমার অনুপস্থিতিতে এখানে যা কিছু ঘটে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমায় ক্ষমা করবেন। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মিস্টার হ্যামিল্টন, আমি যখন এই জমিদারি কিনিনি, মানে কোম্পানির আমলে আপনি নিজের উদ্যোগে এখানকার মানুষের জন্য এত কিছু করেছেন যা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আপনার সাথে সামনাসামনি আলাপ করার খুব ইচ্ছে ছিল, হয়ে ওঠেন কাজের চাপে। এখন আপনি আমার অতিথি। অতিথি? অতিথি? আপনার যতদিন ইচ্ছে আপনি থাকুন এখানে, কেউ আপনাকে কিচ্ছু বলবেন। এই নিন দলিল। আমি এই বাংলো আপনার নামে দানপত্র করে দিয়েছি। এই বাংলোর রক্ষণাবেক্ষণের খরচ আমার এস্টেট বহন করবে। দেখুন মিস্টার টেগর, আমি এখন আপনার প্রজা, আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। প্লিজ প্লিজ বি সিটেড। বসুন। আপনার বেশি সময় আমি নেব না, এইটুকু বলতে আর এই দলিলটা দিতেই আসা। আর হ্যাঁ, আপনাকে আর আজ থেকে কাঁধে বন্দুক নিয়ে ঘুরে ঘুরে গ্রাম পাহারা দিতে হবে। আমার পাইকরাই আজ থেকে গ্রাম পাহারা দেবে। কোথাও যদি আপনার কোনো অসুবিধে হয় বা কিছুর প্রয়োজন হয় আমাকে সরাসরি জানাবেন। আমি নিজে চলে আসবো আপনার কাছে। চলি। মিস্টার টেগর, মিস্টার টেগর, আপনি আমাকে এমন করে হারিয়ে দিয়ে চলে যাবেন মিস্টার টেগর? তার মানে আমরা সাদা চামড়ার লোকরা এই দেশটাকে 100 বছর ধরে লুট করছি, বুটের তলায় পিষছি। কাজে কোনো নেটিভের কাছ থেকে কোনো দান গ্রহণ করতে আমরা অভ্যস্ত নই। তাই 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 নদীর ধারে ওই যে বাজারটা দেখেছেন, ওই জমিটা আমার নিজের জমি। আমি জানি। আমি একটু একটু করে টাকা জমিয়ে জমিটা কিনেছিলাম। এখন নদীতে স্টিমার চলাচল করার ফলে ওই জমিটার দামও অনেক বেড়ে গেছে। আর ওই বাজারটাকে লোকেরা ভালোবেসে বলে চার্লসের বাজার। আপনি যদি ওই জমিটি গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হই। আপনি মুখে বলেছেন তাই যথেষ্ট। আমি কোনো কিছু পাওয়ার আশা আপনি নাও করতে পারেন, কিন্তু আমি যাতে ব্রিটিশ, আমার গায়ে নাবিকের রক্ত, দান নিতে আমি অভ্যস্ত নই। তাই আপনি যদি দয়া করে ওই জমিটি নেন
আমি দায় মুক্ত হব। কিন্তু ওই জমির দাম তো অনেক। তা হোক, ওই জমি এখন থেকে আপনার। আমি এই মাসের মধ্যে যাবতীয় লেখাপড়া করে দেবো আপনাকে। বেশ, তাহলে ওই জমির দাম দেখে এই বাংলোর দাম বাদ দিয়ে যে টাকা থাকবে আমি আপনাকে নগদ দিয়ে দেবো। টাকা নিয়ে আমি কি করব মিস্টার টেকর? দেখতেই তো পাচ্ছেন আমি একা মানুষ। তবে সত্যি যদি কিছু দিতে চান তাহলে এই ইব্রাহিমপুরের জন্য দয়া করে একটা আই হসপিটাল, চোখের হাসপাতাল যদি করে নেন। কারণ এখানে একটা অদ্ভুত চোখের রোগ হয়। মানুষ 40 বছর হতে না হতে বেশিরভাগ মানুষ চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। এটা আমার, আর এখানে জেনি শুয়ে আছে, জেনি আমার স্ত্রী জেনি হ্যামিল্টন, আমাদের বড় সাথ ছিল। বেশ, কথা দিলাম। আচ্ছা, এখনো চোখে জল? আনন্দ কিসে? নিজের কাছে নিজে হেরে যাওয়ার আনন্দে। আজ আমি তোমায় নতুন করে ফিরে পেলাম জেনি। আমার ভেতরে লুকিয়ে থাকা তোমাকে আজ নতুন করে পেলাম। এতদিন ভাবতাম আমি লড়াই করছি আমার অহংকারের জোরে। আজ বুঝলাম অহংকার নয়, ভালোবাসা, তোমার ভালোবাসা। আর আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, আলাদা করতে পারবে না। লণ্ঠন সাহেব বা জেনির দল নামজাদা জমিদারের সুভদ্র প্রতিশ্রুতিতে বাঁচিয়ে রাখেন নিজেদের সুমধুর প্রেমগাথা, আর পড়শিদের জন্য অপার মঙ্গলাকাঙ্ক্ষা। এখানেই আমাদের নাটকের শেষ, কিন্তু শেষের পরেও শেষ থাকে যে পরিসমাপ্তির কথা আমাদের স্মরণ করাতে ভোলেন না কাহিনীকার সুনীল গঙ্গোপাধ্যায়। প্রিন্স দ্বারকানাথ কথা রেখেছিলেন চোখের হাসপাতাল গড়তে। অবশ্য সে হাসপাতাল ফটিক, কাশেম, লক্ষ্মীদের অখ্যাত গ্রামের জন্য নয়। শোনা যায়
সেই কথা তিনি রেখেছিলেন লন্ডন কুইন ভিক্টোরিয়ার চোখের হাসপাতাল গড়ার ফান্ডে বিপুল পরিমাণ অর্থ সাহায্য দিয়ে। নিরন্ন মানুষের পাশে থেকে একজন বিদেশি হ্যামিল্টন তার স্ত্রীকে নিয়ে এই বাংলাকে ভালোবেসে জাত ধর্ম বিভেদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে জোট বাঁধার গতি হওয়ার শিক্ষা দিয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়ে আমাদের মনে জায়গা করে নেয়। এই সব কিছুর অভাব ও মূর্খ আস্ফালন আমাদের প্রেরিত করে। তাই হ্যামিল্টন সাহেব আমাদের আজ বড় প্রিয় বন্ধু। ভালো থেকে জেনি।